Hi, dear learners. Today I talk about ন্যাচারালিজম অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃতিবাদ, যেটা WBSLSTতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। দেখো, এই ন্যাচারালিজম যদি আমরা পড়ি বা জানতে চাওয়ার প্রথমেই দেখব, আমরা আগের ক্লাসটা যদি না তোমরা দেখে থাকো অবশ্যই তোমরা সেটা গিয়ে দেখে এসো। আমরা ন্যাচারালিজম আলোচনা করতে গিয়ে যদি আমি ভাববাদ কথাটা টেনে আনি, ঠিক ভাববাদের অপোজিট একটি দর্শন সম্প্রদায় হলো ন্যাচারালিজম। এবং এই ন্যাচারালিজমের কনসেপ্ট অনুযায়ী বা তাদের আইডিয়াল যদি আমি দেখি, তাহলে তারা বলছে যে নেচার একমাত্র সত্য। অর্থাৎ আমি যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে আছি, সেই ফিজিক্যাল ওয়ার্ল্ড আমি প্রত্যক্ষ করছি, মানে এটা আমার কাছে সত্য, চিরন্তন। যেটা আমি প্রত্যক্ষ করতে পারছি না বা ইন্দ্রিয়ের মাধ্যমে আমি পাচ্ছি না, সেটার অস্তিত্ব কিন্তু প্রকৃতিবাদ তার স্বীকার করেনি। অর্থাৎ যদি আমি এটা দেখি, তাহলে প্রকৃতিবাদ বলছে যে বাইরের বা প্রকৃতির ঊর্ধ্বে কোনো অপ্রকৃতি বা অতি প্রকৃতির যে শক্তি, তার কোনো বাস্তব অস্তিত্ব নেই। এবং এই প্রসঙ্গে প্রকৃতিবাদী দার্শনিক যে কনসেপ্ট দিতে গিয়ে দার্শনিক রাক্সের মতে তিনি বলছেন যে প্রকৃতিবাদ এমন একটি দর্শন যা সম্পূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ওপর প্রতিষ্ঠিত। অর্থাৎ এই ন্যাচারালিজম কার উপরে প্রতিষ্ঠিত না? বৈজ্ঞানিক নীতি, অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা যে সমস্ত বিষয় পাওয়া যায়, পরীক্ষার মাধ্যমে যে সমস্ত বিষয়ে পাওয়া যায়, সেইগুলো হচ্ছে ন্যাচারালিজমে অ্যাকসেপ্ট করছে। এবং প্রকৃতিবাদ বিশ্বাস করেন প্রকৃতি, মানুষ হচ্ছে একটি মানুষ, সকল মানুষ হচ্ছে প্রকৃতিরই অংশ এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী তা পরিচালিত হয়। অর্থাৎ সমস্ত বিষয়বস্তু কিন্তু প্রকৃতি দ্বারাই কিন্তু পরিচালিত হয়। এবং প্রকৃতিবাদী দর্শনের মতে যে বস্তু জগৎ একমাত্র সত্য এবং তারা সব কিছু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছে। অর্থাৎ সেই প্রসঙ্গে রাক্স তার ডেফিনেশনে পরিষ্কারভাবে তিনি উল্লেখ করেছেন যে এই আইডিয়ালিজম কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ওপর প্রতিষ্ঠিত। যদি আমি প্রকৃতিবাদের সমর্থক দেখি, তিনি প্রকৃতিবাদের সমর্থক হলেন রুশো। মনোবিদ রুশো হচ্ছে এই প্রকৃতিবাদের জনক বা ফাউন্ডার। এবং অ্যারিস্টটল, বেকন, স্পেন্সার, বাটলার, ডেমোক্রিটাস, ইপিক্রেটাস, রবীন্দ্রনাথ প্রভৃতি হচ্ছে এরা ন্যাচারালিজমের উপরে তাদের প্রতিষ্ঠিত বা এরা হচ্ছে সমর্থক। এবং দেখো, প্রকৃতিবাদী যদি আমরা ওই কনসেপ্ট যদি আমরা দেখি এবং তার ডেফিনেশনগুলোকে আমরা একত্রে করে কতগুলো সাব পয়েন্ট করেছি, দেখো প্রকৃতিবাদী মূল কনসেপ্টটা কি বলতে চাইছে তোমাদের কাছে। বলছে যে প্রকৃতি একমাত্র সত্য, মানুষ জীবন প্রকৃতির নিয়ম দ্বারা পরিচালিত। অর্থাৎ মানুষ যে প্রকৃতি একমাত্র সত্য এবং এই যে সত্য প্রকৃতি, সেই প্রকৃতি নিয়ম অনুসারে কিন্তু মানুষ তার জীবনের যে প্রকৃতি তা কিন্তু পরিচালিত হয়। এবং জ্ঞান অর্জনের বিষয়বস্তু তারা যদি দেখে যে আমরা মানুষ যে জ্ঞান অর্জন করে তা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য যে অভিজ্ঞতা তার উপরে। অর্থাৎ তাহলে কার উপরে ব্যক্তিবর্গ জ্ঞান অর্জন করে না? ইন্দ্রিয়ের দ্বারা যে সমস্ত বিষয়বস্তু পাওয়া যায়, সেই বিষয়বস্তু হচ্ছে জ্ঞান অর্জনের প্রধান। এবং দেখো, প্রকৃতির বাইরে অতি প্রকৃতির শক্তিকে এরা স্বীকার করে না। এক্ষুনি আমি বললাম এটা হচ্ছে আইডিয়ালিজমের ঠিক বিপরীত দর্শন। যেমন আইডিয়ালিজমে আধ্যাত্মবাদকে বেশি স্বীকার করছে, অর্থাৎ তারা বলছে যে প্রকৃতির বাইরেও কিন্তু এক প্রকার জগৎ আছে, আধ্যাত্মিক জগতের কথা বলছে। যেমন আইডিয়ালিজমে ঠিক ন্যাচারালিজমে তার বিপরীত বলছে। অর্থাৎ যে প্রকৃতির বাইরে যে অতি প্রকৃত যে শক্তি তাকে না স্বীকার করে যা তা ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয়ের দ্বারা পাওয়া যায়, সেটাই কিন্তু একমাত্র সত্য বলে পরিষ্কারভাবে বলেন। এবং যদি আমরা প্রকৃতিবাদের বৈশিষ্ট্য দেখি, তাহলে আমরা 8খানা বৈশিষ্ট্য কিন্তু এই ডেফিনেশন থেকে এগুলো আমি পাচ্ছি, কনসেপ্ট থেকে পাচ্ছি। কি কি পাচ্ছি দেখো, যে প্রকৃতি একমাত্র বাস্তবতা,
মানুষ প্রকৃতির একটি অংশ, প্রকৃতির নিয়মই মানুষের জীবনের নিয়ম। ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করা, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, শিশুকেন্দ্রিক শিক্ষা, স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করেছে এবং বিজ্ঞান ভিত্তিক চিন্তাধারা। অর্থাৎ এই যে আটটি আমি পয়েন্ট দিয়েছি ক্যারেক্টার, মোস্ট ইম্পর্টেন্ট কি কিন্তু তোমাদের কাছে। অর্থাৎ এই 8টা বিষয়ে মজবুত, যেটা আমরা জানবো নেচারালিজমের সম্পর্কে। অর্থাৎ এই বিষয়গুলি যদি থাকে তাহলে কিন্তু এক বাক্যে উত্তর হবে নেচারালিজম। আচ্ছা, নেক্সট আমরা দেখে নিই এই যে নেচারালিজম আমরা আলোচনা করলাম, এই নেচারালিজমের 4টি মূল স্তম্ভ আছে, যেখান থেকে নেচারালিজমটা এসছে। এক কথায় যে এই যে নেচারালিজম কথাটা তো এমনি আসেনি, কোথা না কোথা থেকে আমরা এই কনসেপ্টটা পেয়েছি। যদি দেখি যে নেচারালিজম প্রধানত 4টি রূপ আছে নেচারালিজম। কী কী? একটা হচ্ছে ফিজিক্যাল নেচারালিজম, 2 বায়োলজিক্যাল নেচারালিজম, 4 মেকানিক্যাল নেচারালিজম, আর 5 সায়েন্টিফিক নেচারালিজম। তাহলে এই 4 প্রকার নেচারালিজম আমাদের কিন্তু রূপ। অর্থাৎ আমরা নেচারালিজম তো আলোচনা করছি বা জানছি, কিন্তু নেচারালিজম যে কনসেপ্টটা এসছে, ফর্মসটা আসছে, তার স্তম্ভের উপরে যে দাঁড়িয়েছে নেচারালিজম, এই 4টি স্তম্ভ। কী কী? না ফিজিক্যাল, বায়োলজিক্যাল, মেকানিক্যাল এবং সায়েন্টিফিক। এই ফিজিক্যাল নেচারালিজমে কি বলছে এবং এর ফাউন্ডারকে? না এই ফিজিক্যাল নেচারালিজমের ফাউন্ডার হচ্ছে এপিকিউরাস এবং ডেমোক্রিটাস। এই এপিকিউরাস এবং ডেমোক্রিটাস নেচারালিজম সম্পর্কে প্রথম তিনি বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন যে জড় পদার্থ কিন্তু একমাত্র বাস্তব, মানুষের জীবন প্রকৃতির নিয়ম দ্বারা পরিচালিত হয়, তাই প্রকৃতির নিয়ম মেনেই বা নিয়মেই শিক্ষা কিন্তু নিয়ম মেনে চলাই শিক্ষার উদ্দেশ্য। অর্থাৎ শিক্ষা চলবে কার বেসিসে? না প্রকৃতির নিয়ম বেসিসে চলবে। এটা হচ্ছে ফিজিক্যাল নেচারালিজমে তিনি বলছেন। দ্বিতীয় কি? না বায়োলজিক্যাল নেচারালিজম। বায়োলজিক্যাল নেচারালিজম আমরা কার বলবো? না বায়োলজিক্যাল নেচারালিজম হচ্ছে একদিকে হার্বার্ট স্পেন্সার আর চার্লস ডারউইন। তাহলে বায়োলজিক্যাল নেচারালিজম হার্বার্ট স্পেন্সারের সঙ্গে চার্লস ডারউইন। অর্থাৎ মানুষের উৎপত্তি ও বিকাশ পরিবর্তনের মাধ্যমে পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকার জন্য শিক্ষা অপরিহার্য। অর্থাৎ কি বলছে দেখো, চার্লস ডারউইনের একটা বিখ্যাত উক্তি বা আমরা যে থিওরিগুলো পড়ে এসেছি, বলছে যে মানুষের যে উৎপত্তি সেটা হচ্ছে তার ক্রম বিবর্তনের মাধ্যমে এটা এসছে, সৃষ্টি হয়েছে। যেমন জিরাফের গলা ছোট ছিল, ধীরে ধীরে বড় হয়েছে। যেমন মানুষ আদিমকালে মানুষ বানর ছিল, তা থেকে ধীরে ধীরে একটা সভ্য জাতিতে পরিণত হয়েছে। চার্লস ডারউইনের মত যদি আমরা দেখি, সেখানে পরিষ্কারভাবে তিনি উল্লেখ করেছেন। দ্বিতীয় দেখো মেকানিক্যাল ন্যাচারালিজম, থমাস হবস এবং জুলিয়াস ল মেত্রি, এরা কিন্তু এই যান্ত্রিক বা মেকানিক্যাল নেচারালিজমের ফাউন্ডার। তারা কি বলছে, তাদের মূল বক্তব্য কি? যে মানুষকে একটি যন্ত্রের সঙ্গে তুলনা করা হয়, মন ও আচরণের প্রকৃতির নিয়ম দ্বারা পরিচালিত হয়, আত্মার স্বাধীন অস্তিত্ব স্বীকার করা হয় না। অর্থাৎ তারা পরিষ্কারভাবে তিনি এই জায়গাটাতে বলছেন, তাদের মূল বক্তব্যে তিনি বলছেন যে মানুষ কি না যান্ত্রিক, যন্ত্রের সঙ্গে তুলনা করেছেন। মন এবং আচরণের প্রকৃতির নিয়ম দ্বারা পরিচালিত। এই যে মন এবং আচরণ তার প্রকৃতির নিয়ম দ্বারা কিন্তু পরিচালিত হয়, অন্য কোনো কিছু দ্বারা নয়। এবার চলে সায়েন্টিফিক নেচারালিজম। এই সায়েন্টিফিক নেচারালিজমের ফাউন্ডার কি? ফ্রান্সিস বেকন এবং হার্বার্ট স্পেন্সার। এবং এই বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা ও যুক্তির মাধ্যমে সত্য অনুসন্ধান করা এবং শিক্ষা হবে বৈজ্ঞানিক ভিত্তি অভিজ্ঞতা অর্জন। তাহলে কি বলছে এই জায়গাটায়? বৈজ্ঞানিক ভিত্তি পর্যবেক্ষণ হবে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সত্য অনুসন্ধান করা হবে, যেখানে হচ্ছে শিক্ষা হবে বৈজ্ঞানিক ভিত্তি এবং অভিজ্ঞতা নির্ভর। যদি কোনো কারণবশত আবার প্রশ্ন দেয় যে এই বৈজ্ঞানিক ভিত্তি এবং অভিজ্ঞতা নির্ভর শিক্ষার কথা কোন দর্শন সম্প্রদায় বলছে, তাহলে কিন্তু আমাদের কাছে নেচারালিজম। অর্থাৎ ফিজিক্যাল, বায়োলজিক্যাল, মেকানিক্যাল এবং সায়েন্টিফিক নেচারালিজম, এই 4টি স্তম্ভের উপরে বেস করে কিন্তু নেচারালিজমের কিন্তু কনসেপ্ট এসছে। এবং এই নেচারালিজমের যদি আমরা দেখি
দেখি যে জনক, তাহলে আমরা বলবো শিক্ষাবিদ রুশো। এবারে চলে যাই যে এই নেচারালিজম সম্পর্কে আমরা তো একটা ইন্ট্রোডাকশান জানলাম, এবং শিক্ষাক্ষেত্রে আমরা কেন নেচারালিজম জানবো বা পড়বো, তার প্রধান কারণ হচ্ছে, দেখো আমি এডুকেশন সম্পর্কে একাধিক কথা না বলে দুটো ডেফিনেশান দিয়ে আমি সেটা পরিষ্কার করার চেষ্টা করছি। সেটা কি না, শিক্ষা হলো শিশুর স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া। শিক্ষা হলো শিশুর স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া। তাহলে এই যে বিকাশের প্রক্রিয়া, স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া, তাকে কিন্তু উৎসাহিত করতে হবে, সেই বিকাশ প্রক্রিয়া কিন্তু উৎসাহিত করতে হবে। মনোবিদ রস তিনি পরিষ্কারভাবে তিনি বলছেন যে এডুকেশন ইজ দ্য মেরিলি দ্য ফাস্টিং অফ ন্যাচারাল ডেভেলপমেন্ট। অর্থাৎ কী বলছে, এডুকেশন ইজ দ্য মেরিলি দ্য ফাস্টারিং অফ ন্যাচারাল ডেভেলপমেন্ট। অর্থাৎ শিশুর মধ্যে যে স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া আছে, সেই বিকাশ প্রক্রিয়াকে সাহায্য করতে হবে, উৎসাহিত করতে হবে তার বিকাশে। তাহলে এই ন্যাচারালিজমের মধ্যে শিক্ষার লক্ষ্য কেমন হওয়া উচিত? ন্যাচারালিজম দর্শনে পরিষ্কারভাবে হার্বার্ট স্পেন্সার তিনি ডেফিনেশনের দ্বারা বলছেন যে শিক্ষার উদ্দেশ্য হলো মানুষকে পূর্ণাঙ্গ জীবনযাপনে উপযুক্ত করে তোলা। তাহলে শিক্ষার লক্ষ্য কী হবে? দ্য শিক্ষার এইমস হবে এনেবল দ্য ইন্ডিভিজুয়াল লিড টু কমপ্লিট লাইফ। অর্থাৎ মানুষকে যে পূর্ণাঙ্গ জীবনযাপনের জন্য উপযুক্ত করা হবে শিক্ষার লক্ষ্য। হার্বার্ট স্পেন্সারের মতে শিক্ষার লক্ষ্য কিন্তু 5 প্রকার। পরিষ্কারভাবে নেচারালিজমের সম্পর্কে ডেফিনেশান দিতে গিয়ে, সায়েন্টিফিক ডেফিনেশান দিতে গিয়ে শিক্ষার লক্ষ্যকে কিন্তু তিনি 5 প্রকার দেখিয়েছে। কী কী? প্রথম হচ্ছে সেলফ প্রিজারভেশন, অর্থাৎ নিজের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করা। দ্বিতীয় কি না, জীবিকা অর্জন, সিকিউরিং দ্য নেসেসিটি অফ লাইফ, অর্থাৎ একজন শিশু বা শিক্ষার্থীকে কর্মজীবনের জন্য প্রস্তুত করা। তিনি কি আছে না, সন্তান প্রতিপালন। সন্তান প্রতিপালন কি না, তার শারীরিক গঠন, সন্তান লালন পালন, যোগ্যতা অর্জন ইত্যাদি। চারে কি না, সামাজিক ও রাজনৈতিক জীবন, অর্থাৎ সমাজে যে নাগরিক, আদর্শ নাগরিক তাকে গড়ে তোলা, অর্থাৎ সোশ্যাল এবং পলিটিক্যাল যে রিলেশন আছে সেই অনুযায়ী, প্রকৃতির নিয়ম অনুযায়ী তাকে কিন্তু তার বিকাশে সাহায্য করা, এবং তার শিক্ষা হবে সেই প্রকৃতির। পাঁচে কী আছে না, অবসর সময়ে সদ্ব্যবহার, অর্থাৎ এমপ্লয়মেন্ট অফ দ্য লিজার, অর্থাৎ সঙ্গীত, চারুকলা, নাচ গান ইত্যাদি দ্বারা একজন শিক্ষার্থী বা ব্যক্তিকে তার সুন্দর জীবনযাপনে কিন্তু সহযোগিতা করা। অর্থাৎ হার্বার্ট স্পেন্সার এই যে 5 প্রকার ন্যাচারালিজম এডুকেশন সম্পর্কে তিনি স্টেটমেন্ট দ্বারা পরিষ্কারভাবে বোঝাচ্ছেন যে একজন ব্যক্তির স্টার্ট টু এন্ড পর্যন্ত জার্নি কেমন হবে, এই 5টা স্তরের দ্বারা কিন্তু তিনি পরিষ্কারভাবে তা বলেছেন। এরপরে চলে যায় শিক্ষার্থী সম্পর্কে ন্যাচারালিজমের কনসেপ্ট কি। প্রকৃতিবাদ বলছেন, ন্যাচারালিজম বলছেন যে প্রকৃতিবাদী হলো শিক্ষার মূল কেন্দ্র, কিন্তু প্রকৃতিবাদ হলো কিন্তু শিক্ষার মূল কেন্দ্র কিন্তু। এবং তারা শিক্ষার্থী সম্পর্কে বলেন যে শিশু স্বাভাবিক বৃত্তির বিকাশ ঘটাতে হবে, শিশুর আগ্রহ অভিজ্ঞতার উপরে ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা রাখা উচিত বা চাহিদা ভিত্তিক রাখা উচিত শিক্ষার্থীর, এবং শিক্ষার্থী শিখবে একেবারে স্বাধীনভাবে, তাকে কোনো জোর দেওয়া হবে না, শিক্ষার্থী কিন্তু স্বাধীনভাবে হবে, এবং শিক্ষা প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণভাবে লার্নিং সেন্টার। এক জায়গায় অবশ্য যেহেতু আমরা বলছি যে ন্যাচারালিজমের জনক হচ্ছে আমাদের রুশো, জিজাক রুশো, এবং রুশো তিনি তার যে বয়স স্টেজের কথা বলেছেন, যে শিক্ষার্থীর বিকাশের যে বয়স স্টেজ বলেছেন, সেখানে তিনি কিন্তু 4 প্রকার বিকাশের স্টেজ বলেছেন। সেই বিকাশের স্টেজ অনুযায়ী যদি দেখো, তিনি কিন্তু এক জায়গায় পজিটিভ এডুকেশনের কথা বলছে, একটা হচ্ছে নেগেটিভ এডুকেশনের বলছে। দেখো এই যে নেগেটিভ এডুকেশন কেন বলছেন, এই ন্যাচারালিজমে তিনি পরিষ্কারভাবে বর্ণনা করতে গিয়ে বলছেন না, নেগেটিভ এডুকেশন হচ্ছে শিক্ষার্থী জোর করে কোনো চাপিয়ে দেওয়া এডুকেশন, অর্থাৎ শিক্ষার্থী শৈশবে, অর্থাৎ 1 থেকে 5 বছর বয়সে, নেগেটিভ এডুকেশন কথা তো বলেছেন, 1 থেকে 5 বছর বয়সে শিক্ষার্থী কিন্তু তিনি স্বাধীনভাবে শিখবে,
অর্থাৎ শিশু প্রাকৃতিক পরিবেশে নুড়ি বালি পাথর নিয়ে খেলবে, চারা গাছের মতো কিন্তু বেড়ে উঠবে। এই জন্য রুশো শিক্ষা ব্যবস্থায় তিনি বললেন, পরিষ্কারভাবে জানাচ্ছেন যে একজন শিশু হবে চারা গাছ এবং মালি হবে কিন্তু শিক্ষক। ঋষু পরিষ্কারভাবে তিনি এক জায়গায় দেখাচ্ছেন, তিনি বলছেন যে শিশুকে জোর করে শিক্ষা দেওয়া নয়, বরং ভুল থেকে রক্ষা করে নিজে নিজে শেখার সুযোগ দেয় হলো প্রকৃত শিক্ষা। অর্থাৎ আগুনে হাত দিলে যে হাতটা পুড়বে সেটা বকে বা না বলে, অর্থাৎ তাকে বকাঝকা না করে তাকে যদি আমরা পরিষ্কারভাবে প্র্যাকটিক্যালি বিষয়বস্তুটাও শিক্ষার্থীদের যদি বোঝে, আগুনে হাত দেওয়ার পর আগুনে যে ব্যথা অনুভব হয়, তাহলে শিক্ষার্থী সেখান থেকে শিখবে। তাকে জোর করে কোনো কিছু শেখানোর কথা পক্ষপাতিত্ব দেয়নি শিক্ষাবিদ রুশো। এবং তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও যে শিশুর নেগেটিভ এডুকেশন 1 থেকে 5 বছর হলে তাহলে পজিটিভ এডুকেশন কোন স্টেজে বলেছে এবং বয়সস্তর। নেক্সট তোমরা অবশ্যই পাঠ্যক্রম সম্পর্কে ন্যাচারালিজমের বক্তব্য কী বলেছেন। না, পাঠ্যক্রম সম্পর্কে প্রকৃতিবাদ বলেন যে পাঠ্যক্রমের শিশুর বিকাশ এবং বয়সস্তর অনুযায়ী কিন্তু গঠিত হবে। অর্থাৎ পাঠ্যক্রমটা তৈরি করতে হবে কার বেসিসে, না বয়স এবং বিকাশের স্তর অনুযায়ী। এবং এই যে বয়স, তিনি এডুকেশন সিস্টেমকে প্রধানত দুটি স্টেজে দেখাচ্ছেন, একটা হচ্ছে প্রাথমিক স্তর আর একটা হচ্ছে উচ্চ প্রাথমিক স্তর। প্রাথমিক স্তরে কিন্তু জোর করে কোনো বিষয় শিক্ষার প্রতি কিন্তু গুরুত্ব দেয়নি, অর্থাৎ শিক্ষার্থী শিখবে একেবারে ইন্দ্রিয় অভিজ্ঞতার দ্বারা, অর্থাৎ ইন্দ্রিয় প্রশিক্ষণ, অর্থাৎ সেন্সারি ট্রেনিং, যেমন খেলাধুলা, পর্যবেক্ষণ, নাচ গান, প্রকৃতির সঙ্গে সংস্পর্শে এসে তিনি অভিজ্ঞতা অর্জন করবে ছাত্ররা। সেই জন্য মন্তেশ্বরী, কিন্ডারগার্টেন ইন্দ্রিয় প্রশিক্ষণের উপরে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছে। অবশ্যই তোমরা আমাকে জানাও মন্তেশ্বরী এডুকেশন কত সালে শুরু হয় এবং কিন্ডারগার্টেন এডুকেশন কত সালে শুরু হয়। এবারে চলে যাই যে উচ্চ স্তরে তিনি কিন্তু পজিটিভ এডুকেশন রুশো কিন্তু বলেছেন, পজিটিভ এডুকেশন কিন্তু এই সময় কিন্তু বলেছিল। সেই সময় কী কী থাকছে, না শারীরবিদ্যা, জীবনবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, প্রকৃতিবিজ্ঞান, গণিত, ভাষা, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান ইত্যাদি সম্পর্কে কিন্তু পরিষ্কারভাবে বলেন। এবং আমরা যদি ন্যাচারালিজমের টিচার দেখি, একজন প্রকৃতিবাদের শিক্ষকের ভূমিকা একেবারে পিছনে রেখেছে, অর্থাৎ ফেসিলিটির হিসেবে রেখেছে, অর্থাৎ শিক্ষককে পিছনে রেখেছে। যে শিক্ষার্থীর বিকাশের জন্য একজন শিক্ষকের কাজ হবে পর্যবেক্ষক, তাকে সহায়কের এবং তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা, এবং যাতে সে শিক্ষার্থী সুন্দরভাবে গড়ে ওঠে তার জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া। এবং শিক্ষকের কাজ কী হবে, শিশুর উপর জোর না করা, শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা, শিক্ষার সামগ্রী সব সরবরাহ করা এবং শিশুর স্বাভাবিক বিকাশে সহযোগিতা করা। সেই জায়গায় এক জায়গায় ঋষু বলছেন যে শিক্ষক সামনে নয় পিছনে থাকবে, একজন শিক্ষক সামনে নয় পিছনে থেকে তাকে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করবে, সহযোগিতা করবে। যদি আমরা এই ন্যাচারালিজমের যদি আমরা শিক্ষণ পদ্ধতি দেখি, কতগুলো শিক্ষণ পদ্ধতির কথা বলছি দেখো। পর্যবেক্ষণ পদ্ধতি, অবজারভেশন মেথড। এই অবজারভেশন মেথড কার, না পেটসালোৎসি, পেটসালোৎসির হচ্ছে এই পর্যবেক্ষণ পদ্ধতি বা অবজারভেশন পদ্ধতি। তারপরে কি না এক্সপেরিমেন্টাল মেথড, যেটা ফ্রান্সিস বেকমের, প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে শিখবে, যেটা রুশোর। আবিষ্কারমূলক পদ্ধতি, সেটা হচ্ছে বুনারের, এবং প্লে ওয়ে মেথড সেটা হচ্ছে ফরওয়েলের। এবং ভ্রমণমূলক প্রথা বা নেচার স্টাডি বা এক্সিসেশন, এখানে হচ্ছে যে মেথডটা জিজাক রুশোর যে ভ্রমণমূলক প্রথা, এক্সকারশন যে প্রথা আছে বা ভ্রমণমূলক যে প্রকৃতিবাদী আছে, সেটা হচ্ছে জিজাক রুশোর কথা কিন্তু বলছে। এবং সাথে দেখো ইন্ডাকটিভ মেথড হচ্ছে ফ্রান্সিস বেকম। প্রশ্ন হতে পারে তোমাদের যে আমরা তো আইডিয়ালিজম পড়লাম, সেখানে ডিডাকটিভ এবং ইনডিডাকটিভ মেথড হচ্ছে অ্যারিস্টটলের, কিন্তু তাহলে আমরা কেন এখানে ইন্ডাকটিভ মেথড ফ্রান্সিস বেকমে? দেখো, আমরা যখন আইডিয়ালিজম পড়তে গিয়েছিলাম সেখানে দেখছিলাম যে ডিডাকটিভ এবং ইনডিডাকটিভ মেথড হচ্ছে
অ্যারিস্টটলে, কিন্তু এটা ফ্রান্সিস বেকন। যদি তোমাদের প্রশ্ন দেয় তাহলে যে ডিডাকটিভ মেথড কার, তাহলে কিন্তু ফ্রান্সিস বেকন হবে। ডিডাকটিভ ইনডিডাকটিভ মেথড কার, তাহলে কিন্তু অ্যারিস্টটল হবে। যদি কোনো কারণবশত ডিডাকটিভ মেথড কার, তখন কিন্তু তাও অ্যারিস্টটল হবে। এই জায়গাটায় কিন্তু শিক্ষার্থীরা গুলিয়ে ফেলে। আচ্ছা, এই শিক্ষা পদ্ধতিটা হতে পারে, কেউ আমাকে বলতে পারে যে এমনভাবে প্রশ্ন আমাদের আসতে পারে যে ফরবেল তো একজন ভাববাদী দার্শনিক, তাহলে তার মেথড কেন এখানে ইউজ করা হয়েছে? দেখো, ফরবেল ভাববাদী দার্শনিক হলেও এখানে আমি মেথডগুলো কার পরিষ্কারভাবে জানানোর জন্য কিন্তু কে কোন মেথডের কথা বলছে তা কিন্তু আমি উল্লেখ করেছি। এই নয় যে ফরবেল হচ্ছে নেচারালিজমে বিশ্বাসী, কিন্তু নেচারালিজমে এই শিক্ষণ পদ্ধতি হবে তা কিন্তু পরিষ্কারভাবে বলছেন। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই যে রুশো কি বলছেন। রুশো এক কথায় বলছেন যে শিশুকে মুখস্থ শিক্ষা না দিয়ে তার অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা দাও, অর্থাৎ নেচারালিজমে বিজ্ঞান ভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার কথা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু ক্লিয়ার করছে। দেখো তারপরে কি আছে, দেখো নেচার অফ ডিসিপ্লিন, প্রকৃতিবাদের ডিসিপ্লিন সম্পর্কে কি বলেছেন না, প্রকৃতি বা ডিসিপ্লিন সম্পর্কে পরিষ্কারভাবে তিনি বলতে গিয়ে তিনি মুক্ত ডিসিপ্লিন বা ফ্রি ডিসিপ্লিনের উপরে গুরুত্ব দিয়েছে। তারা পরিষ্কারভাবে বলেন যে এরা শাস্তির বিরোধিতা করে না, শিশুকে শারীরিক বা পানিশমেন্টের কথা বলেনি এখানে। শিশু নিজের ভুলের মাধ্যমে শিখবে এবং ধীরে ধীরে কিন্তু শিক্ষা প্রক্রিয়া চলবে। তারপরে কি না, তার হচ্ছে যে প্রকৃতি ফল দেবে, অর্থাৎ ন্যাচারাল যে গিফট তারা কিন্তু পাবে তার মধ্যে, এবং শিক্ষার্থী বারবার ভুল করবে এবং ভুলের মাধ্যমেই কিন্তু তারা কিন্তু শিখবে। যেমন যদি আমরা উদাহরণ দিই যে একজন শিশু হয়তো কোনো কারণবশত জানলার কাঁচ ভেঙে ফেলেছে, শীতকালে জানলার কাঁচ ভেঙে ফেলেছে, এই যে কাঁচ ভেঙে ফেলেছে, এই কাঁচ ভেঙে ফেলার যে অসুবিধা কী, যে শীতকালে কাঁচ ভাঙা থেকে ঠান্ডা বাতাস আসবে এবং তার শরীর খারাপ করবে, তা কিন্তু পরিষ্কার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু সে বুঝবে বা শিখবে। এবং কিছু মেরিটস আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। আমরা একটু জিনিস আলোচনা করে নেওয়া ভালো, যে আমরা নেক্সট যখন যে পড়েছি যে ন্যাচারালিজম এবং আইডিয়ালিজম পড়লাম বা জানলাম, একটু সামথিং ডিফারেন্স কী আছে, এদের মধ্যে পার্থক্য কী আছে। দেখো, ভাববাদ যেমন পরিষ্কারভাবে বলছে যে ভাববাদের অর্থ হচ্ছে ভাব, আত্মা, চেতনা, প্রকৃত সত্য। অপরদিকে প্রকৃতিবাদ কিন্তু জড়জগৎ বা প্রকৃতিকে একমাত্র কিন্তু সত্য বলছে। অপরদিকে এই আইডিয়ালিজমের প্রতিষ্ঠাতা কিনা সক্রেটিস এবং প্লেটো, এবং নেচারালিজমের ফাউন্ডার হচ্ছে জ্যাক রুশো। প্রধান প্রবর্তক যদি দেখি প্লেটো, বার্কলে, কান্ট, হেগেল। অপরদিকে নেচারালিজমের ফাউন্ডার হচ্ছে পেন্সার, রুশো, ডারউইন। চরম বাস্তবতা এরা যেমন আইডিয়ালিজম যেমন আত্মা এবং মন এবং ভাব নিয়ে আলোচনা করছে, অপরদিকে নেচারালিজম প্রকৃতি এবং পদার্থ নিয়ে আলোচনা করছে। দেখো, জ্ঞানের উৎস হিসেবে আইডিয়ালিজম বলছেন যুক্তি, অন্তর্দর্শন এবং চিন্তনের কথা বলছেন, কিন্তু অপরদিকে নেচারালিজম পরিষ্কারভাবে বলছেন ইন্দ্রিয় পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার কথা। শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে ভাববাদ বলছে যে আত্মোপলব্ধির কথা বলছে, কিন্তু নেচারালিজম উল্টো বলছে। কি বলছে না, স্বাভাবিক বিকাশ প্রক্রিয়ার কথা বলছে। তার সঙ্গে নেচারালিজম বলছে যে স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া সার্বঙ্গীন বিকাশ হবে। অপরদিকে শিক্ষার লক্ষ্য বলতে কি আইডিয়ালিজম বলছে যে আধ্যাত্মিক নৈতিক যে আছে তা উন্নয়ন ঘটানো। ভাববাদে পাঠ্যক্রম সম্পর্কে আমাদের প্রশ্ন আসে যে পাঠ্যক্রম কেমন হওয়া উচিত। ভাববাদে সাহিত্য, দর্শন, ধর্ম, নীতিশাস্ত্রের কথা বলেন। বিজ্ঞান, অপরদিকে নেচারালিজম বলছে বিজ্ঞান, কৃষি, শিল্প, কারিগরি শিক্ষার কথা কিন্তু তিনি পরিষ্কারভাবে বলেন। শিক্ষণ পদ্ধতি কেমন হবে, প্রশ্নোত্তর, আলোচনা, বক্তৃতার পদ্ধতি হবে আইডিয়ালিজমে। অপরদিকে নেচারালিজমের হবে পরীক্ষা, পর্যবেক্ষণ, অভিজ্ঞতা এবং প্রাকৃতিক ভ্রমণ, অর্থাৎ এক্সকেশনের যে কথাটা বললাম সেখানে। আচ্ছা, নেক্সট কি আছে, যে শৃঙ্খলা যদি আমরা দেখি তাহলে এখানে সেলফ ডিসিপ্লিন বলে, আর ন্যাচারাল ডিসিপ্লিনের কথা কিন্তু পরিষ্কারভাবে বলেন। আচ্ছা, নেক্সট কি আছে আমাদের প্রশ্নে, যে মূল্যবোধ হচ্ছে সত্য, সুন্দর, কল্যাণের কথা বলেন, এবং অপরদিকে স্বাধীনতা, প্রকৃতি এবং অভিজ্ঞতার কথা বলেন। এবং আইডিয়ালিজমের বলেন যে নিয়ন্ত্রিত স্বাধীনতা থাকবে, কন্ট্রোলে থাকবে, কিন্তু এখানে শিক্ষার্থীর মধ্যে কিন্তু পূর্ণ স্বাধীনতা থাকবে, অর্থাৎ ন্যাচারাল ডিসিপ্লিন থাকবে।
এই হচ্ছে আমাদের আজকের প্রকৃতিবাদ সম্পর্কে মোটামুটি আপনাদের আমি পরিষ্কারভাবে একটা ধারণা তুলে ধরতে পেরেছি। এখান থেকে WBSLST থেকে খুব ভালো প্রশ্ন আসে, নেট থেকে প্রশ্ন আসে। অবশ্যই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাও, এবং তোমরা নেক্সট কী ভিডিও চাইছো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তোমাদের আমি বিষয়বস্তু টপিকটা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব, এবং তোমরা ন্যাচারালিজম সম্পর্কে আর কি চাইছো, কোন বিষয় বা কোন টপিক সম্পর্কে চাইছো, তবু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা আবার নেক্সট কোনো ভিডিওয়ে আমাদের দেখা হচ্ছে।